ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের অধ্যায় ভিত্তিক আলোচনা শুরু হচ্ছে। সেই জন্য আজ তোমাদের প্রথম অধ্যায় থেকেই আলোচনা শুরু হচ্ছে। এই আলোচনাগুলো মানে অধ্যায় ভিত্তিক আলোচনাগুলো শেষ হওয়ার পরে, মানে এক একটা অধ্যায় শেষ হবে, শেষ হওয়ার পরে অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো হয় এমসিকিউ, সেই এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া হবে। আগে তোমাদের ক্লাসগুলো হবে, একটা অধ্যায় থেকে 4-5টি ক্লাস হতে পারে। তোমরা সেটা অবশ্যই দেখবে, দেখার পরে তোমরা এমসিকিউ যে কোশ্চেনগুলো হয় সেগুলো তোমরা একটু লক্ষ্য করবে। তাহলে তোমরা পরীক্ষাতে ভালোভাবে এমসিকিউ গুলো অ্যান্সার করতে পারবে। তাহলে ক্লাস 12 তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে, প্রথম অধ্যায়ে কি রয়েছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক। এইখান থেকে তোমাদের আলোচনা শুরু হচ্ছে। তোমাদের আলোচনাগুলো প্রথমে ডিটেলসে দেওয়া থাকবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। ভালো করে বোঝার পর তারপরে কিন্তু এমসিকিউ দেওয়া হবে। যখন এমসিকিউ দেওয়া হবে তখনই তোমরা এই যে আলোচনার যে টোটাল পিডিএফটা, এই পিডিএফটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। চলো তাহলে আমরা আজকে আলোচনা শুরু করি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন সময়ে আন্তর্জাতিক সম্পর্ক, সেই বিষয়ে আমাদের আলোচনা শুরু হবে। এই অধ্যায় বা থার্ড সেমিস্টার যে বিষয়গুলো আছে সেগুলো ভালো করে জানার জন্য তোমরা অবশ্যই ওয়ার্ল্ড ম্যাপটা যেটা আছে সেটা ভালো করে দেখে দিবে, তাহলে তোমরা বিষয়গুলো আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, চলো আমরা আলোচনায় আসি। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেটা আমাদের একটু জানার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু একটা বিশাল পরিবর্তন দেখা দেয়। প্রথম বিশ্বযুদ্ধের পরে অক্ষয় শক্তি মিত্র শক্তির কাছে হেরে যায়। এই হেরে যাওয়ার ফলে জার্মানির সঙ্গে মিত্র শক্তির একটা চুক্তি হয়, সেই চুক্তিটার নাম হচ্ছে ভার্সাই চুক্তি। সেই চুক্তিটা কোনোভাবেই জার্মানির নেতা হিটলার মেনে নিতে পারেননি। এর ফলস্বরূপ 1936 সাল নাগাদ হিটলার একটা আগ্রাসন নীতি গ্রহণ করেন। সেই আগ্রাসন নীতির মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথটা আরো প্রশস্ত হয়ে ওঠে। আমরা সকলেই জানি 1939 সাল থেকে 1945 সাল যে সময়টা, এই সময়টা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়। এই সময়কালেও যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধটা হয়েছিল কাদের মধ্যে? মিত্রশক্তি এবং অক্ষশক্তির মধ্যে। তাহলে মিত্রশক্তির মধ্যে কোন কোন দেশ ছিল? মিত্রশক্তির মধ্যে ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, ইংল্যান্ড, এই সমস্ত দেশগুলো ছিল। আর অক্ষশক্তির দিকে কে কে ছিল? অক্ষশক্তির দিকে ছিল তোমার হচ্ছে কে? জার্মানি, ইতালি, স্পেন, জাপান। এখানে একটি লক্ষণীয় বিষয়, আমরা যে মিত্রশক্তি দেশগুলোর নাম আমরা আলোচনা করলাম, এই মিত্রশক্তি দেশগুলোর মধ্যে একটি মাত্র দেশ ছিল সোভিয়েত রাশিয়া, যে কিন্তু একটা সময়তান্ত্রিক দেশ বা রাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক প্রকার পুঁজিবাদী রাষ্ট্রগুলো বাধ্য হয়ে সোভিয়েত ইউনিয়নকে, মানে সময়তান্ত্রিক রাষ্ট্রকে তাদের দলে অন্তর্ভুক্ত করে বা জোটের অন্তর্ভুক্ত করে। এই মতাদর্শগত দিকে পার্থক্য, মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী মতাদর্শে এবং সোভিয়েত ইউনিয়ন সময়তান্ত্রিক মতাদর্শে দীক্ষিত ছিল। এই জন্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মতাদর্শগত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সম্পর্কটা তলানিতে থাকে। অন্যদিকে ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম পর্যায়ে জাপান যখন আত্মসমর্পণ করতে চাইল, তখনই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আধিপত্য সারা বিশ্বে প্রতিষ্ঠা করার জন্য জাপানের দুটি শহর হিরোশিমা এবং নাগাসাকির উপর পরপর দুটি পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। এই পারমাণবিক বিস্ফোরণ ঘটানোর মধ্য দিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তাদের শক্তিটাকে বজায় রাখার চেষ্টা করলো। এভাবে তোমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে আন্তর্জাতিক সম্পর্ক, তার একটু ভূমিকা দেবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। কারণ সোভিয়েত ইউনিয়ন তার কয়েকদিনের মধ্যেই এই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠে। এরপরে কি শুরু হয়? এরপরে দুটি রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, এই দুটি রাষ্ট্রের মধ্যে কি শুরু হয়? অস্ত্র প্রতিযোগিতা শুরু হয় এবং তাদের মধ্যে রেষারেষি শুরু হয়। আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র মানে পুঁজিবাদী মতাদর্শ কোনোভাবেই চায়নি যে সোভিয়েত ইউনিয়ন তার সময়তান্ত্রিক আদর্শটাকে সারা বিশ্বে ছড়িয়ে দিক, বা সোভিয়েত ইউনিয়ন কোনোভাবেই চায়নি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে পুঁজিবাদী মতাদর্শটাকে সারা বিশ্বে ছড়িয়ে দিক। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ, মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী দেশ, সোভিয়েত ইউনিয়ন সময়তান্ত্রিক দেশ।
তারা কিন্তু কোনোভাবেই কাউকে 1 ইঞ্চিও দেশ বা বিশ্বের কোনো অংশ ছাড়তে রাজি নয়। এর ফলে কি হচ্ছে? এর ফলে উভয় দেশের মধ্যে না যুদ্ধ, না শান্তির একটা বাতাবরণ তৈরি হচ্ছে। যেটাকে আমরা আন্তর্জাতিক রাজনীতিতে ঠান্ডা লড়াই বা তোমার হচ্ছে কোল্ড ওয়ার নামে জানি। তারপরে আসছি আমরা ঠান্ডা যুদ্ধের অর্থ। ঠান্ডা যুদ্ধের মানেটা কি? তাহলে ২য় বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন সময়ে পুঁজিবাদী আদর্শে দীক্ষিত মার্কিন যুক্তরাষ্ট্র তার নেতৃত্বে যে পশ্চিমী দেশগুলো আছে তাদেরকে নিয়ে একটা জোট তৈরি করছে। মানে পুঁজিবাদী জোট। অন্যদিকে সময়তান্ত্রিক বা সাম্যবাদ মতাদর্শে দীক্ষিত সোভিয়েত ইউনিয়ন একটা জোট তৈরি করছে। সেই জোটটার নাম হচ্ছে সময়তান্ত্রিক জোট। তাহলে দেখো, পরস্পর বিরোধী দুটি জোট তারা কিন্তু সারা বিশ্বটাকে দুটো মেরুতে ভাগ করে দিয়েছে। একটা সময়তান্ত্রিক মেরু আর একটা হচ্ছে পুঁজিবাদী মেরু। এর ফলে সারা বিশ্বে একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। এই উত্তেজনামূলক পরিবেশে উভয় দেশ পরস্পরের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ভয় দেখালেও তারা জানে যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে কতটা বিশ্বের ভয়ঙ্কর ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। সেই জন্য তারা যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে, কিন্তু তারা কোনোভাবে পারমাণবিক অস্ত্র দিয়ে একে অপরকে আঘাত করছে না। এই জন্য এই সময়টাকে অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ ঠান্ডা লড়াইকে কি বলছে? যুদ্ধহীন যুদ্ধ, বা অনেকে একে বলছে মতাদর্শগত যুদ্ধ, আবার অনেকে একে বলছে কি যুদ্ধও নয় এবং শান্তিও নয়। এটাকে বলা হচ্ছে ঠান্ডা লড়াইয়ের অর্থ। বিষয়টা বোঝা গেছে? যুদ্ধ করতে যাচ্ছে কিন্তু যুদ্ধ হচ্ছে না। একটা উত্তেজনামূলক পরিবেশের সৃষ্টি করছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন পরস্পরের বিরুদ্ধে। এরপরে আমরা চলে আসি ঠান্ডা যুদ্ধের যে সংজ্ঞা, এই সংজ্ঞাতে। ঠান্ডা যুদ্ধের সংজ্ঞা কিন্তু কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। কারণ ঠান্ডা যুদ্ধের লড়াই প্রসঙ্গে বিভিন্ন বিশেষজ্ঞগণ আছেন, রাষ্ট্রবিজ্ঞানী আছেন, ইতিহাসবিদ আছেন, কূটনীতিবিদ আছেন। এদের মধ্যে বিভিন্ন রকম পার্থক্য লক্ষ্য করা গেছে মানে ঠান্ডা লড়াইয়ের সংজ্ঞা প্রসঙ্গে। এখানে আমরা কয়েকটা ঠান্ডা যুদ্ধের সংজ্ঞা দিলাম, তোমরা বিষয়টা ভালো করে দেখে নেবে, কারণ এইগুলো এমসিকিউতে পড়ে। প্রথমে আছে ফ্রিডম্যান, তার একটা বই অ্যান ইন্ট্রোডাকশন টু ওয়ার্ল্ড পলিটিক্স 1951 সালে লেখা হয়েছিল। এই গ্রন্থে তিনি বলেছেন ঠান্ডা যুদ্ধটা হচ্ছে কি একটি নতুন কৌশল বলে তিনি কিন্তু ধারণা পোষণ করেছেন। এরপরে রয়েছে বার্নেট, তিনি ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন। তারপরে রয়েছে পিটার ক্যালভোকরিস, তিনি তার বই ওয়ার্ল্ড পলিটিক্স যে বইটা রয়েছে সেই বইয়ে তিনি ঠান্ডা যুদ্ধকে কি বলেছেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর দুটি মহাশক্তির মধ্যে সংঘাত বলে উল্লেখ করেছেন। এরপরে রয়েছে জন কেনেডি। জন কেনেডি ঠান্ডা যুদ্ধকে শক্ত ও তিক্ত শান্তি বলে বর্ণনা করেছেন। পরে আরেকজন বিশেষজ্ঞ রয়েছেন, নাম কি? ওয়াল্টার রেমন্ড। তিনি তার ডিকশনারি অফ পলিটিক্স নামক যে গ্রন্থটা রয়েছে সেই গ্রন্থে তিনি ঠান্ডা যুদ্ধকে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে মতাদর্শগত প্রতিদ্বন্দ্বিতা বলে উল্লেখ করেছেন। এই বিষয়গুলো তোমরা একটু মাথায় রাখবে, কারণ এগুলো তোমাদের এমসিকিউতে পড়ে। সেই জন্য ছোট ছোট করে দেওয়া, তোমরা যাতে বিষয়টা ভালো করে বুঝতে পারো। এরপরে আমরা চলে আসি পরের একটি পয়েন্ট, ঠান্ডা যুদ্ধের বৈশিষ্ট্য। আমরা কি কি দেখে বুঝতে পারবো যেটা ঠান্ডা লড়াই চলছে বা ঠান্ডা লড়াই হচ্ছে। ঠিক আছে, প্রথমে ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধের যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা কি আছে? ক্ষমতা প্রদর্শন। ঠান্ডা লড়াইয়ের প্রধান বা মূল যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে কি ক্ষমতাধর যে দুটি রাষ্ট্র আছে তাদের মধ্যে শক্তির একটা প্রতিদ্বন্দ্বিতা, কার শক্তি বেশি কার শক্তি কম। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া এদের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটাকে বলা হচ্ছে তোমার ঠান্ডা লড়াই। এই ঠান্ডা লড়াইয়ের ফলে বিশ্ব রাজনীতিটা দ্বিমেরুকরণ রাজনীতিতে পরিণত হয়েছিল। মানে আমরা যেটা আলোচনা করেছিলাম যে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার যে মতাদর্শ সেই মতাদর্শগত কারণে সারা বিশ্বটাকে দুটো মেরুতে বিভক্ত করে দিয়েছিল। সেইখান থেকেই তোমার দ্বিমেরুকরণ রাজনীতি শুরু হয়। তাহলে হচ্ছে প্রথম পয়েন্ট ক্ষমতা প্রদর্শন, দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে মতাদর্শগত দ্বন্দ্ব। তাহলে আমরা বিষয়টা আলোচনা করেছি, আরেকবার এখানে বিষয়টা দেখে নিই।
মতাদর্শগত কারণ। সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক মতাদর্শ, মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী মতাদর্শ। তাহলে মতাদর্শ দুটো কিন্তু আলাদা। একজন বলছে অর্থের, পুঁজির বেশি প্রয়োজন, আরো প্রয়োজন। আরেকজন বলছে না, যে অর্থটা আছে সেই অর্থটা বা পুঁজিটাকে সবার মধ্যে সমানভাবে বিতরণ করা দরকার। এই দুটো যে দিক মত, সেই মতকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মতাদর্শগত দ্বন্দ্ব। সোভিয়েত ইউনিয়নের দৃষ্টিতে সাম্যবাদ শ্রেষ্ঠ, আবার মার্কিন যুক্তরাষ্ট্র তারা মনে করতো কি পুঁজিবাদের কোনো বিকল্পই হতে পারে না। তাহলে একটা মতাদর্শ আরেকটা মতাদর্শকে সবসময় ঠেকাতে চাইছে, তারা যাতে না কোনোভাবে বিশ্বে তাদের ছড়ি ঘোরাতে পারে। ঠিক আছে, এইভাবে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে মতাদর্শগত লড়াই চলতে থাকে। পরে 3 নম্বর পয়েন্ট, বকলমের যুদ্ধ। অনেকে এই ঠান্ডা লড়াইকে প্রক্সি ওয়ার বা বকলমের যুদ্ধ বলে উল্লেখ করেছেন। প্রক্সি ওয়ার বা বকলমের যুদ্ধটা হচ্ছে এরকমই যে সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পরস্পরের বিরুদ্ধে সরাসরি কোনোভাবে যুদ্ধ করেনি বা করে ওঠেনি। তারা জানতো যদি একে অপরের সঙ্গে যুদ্ধ করে তাহলে সারা বিশ্বটা ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন যে সময়টা, সেই সময়টা তারা কি করছে, তারা এলাকা দখলে মত্ত হয়ে উঠেছে। সোভিয়েত ইউনিয়ন তার সমাজতান্ত্রিক মতাদর্শ বিশ্বে ছড়িয়ে দিতে চাইছে, আবার অন্যদিকে পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্র সে কি করছে, পুঁজিবাদী যে মতাদর্শটা আছে সেটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাইছে। এইভাবে তারা কি করছে, এলাকা দখল করছে। তাহলে এখানে একটা বিষয় মনে রাখার দরকার, সেটা কি মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন একে অপরের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত না হয়ে এলাকা দখলের উপর গুরুত্ব আরোপ করেছে। পরে যে পয়েন্টটা রয়েছে সামরিক জোট গঠন, এই বিষয়টা দেখবে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন একে অপরের বিরুদ্ধে সরাসরি সংঘর্ষে বা যুদ্ধে লিপ্ত হয়নি। তারা কি করছে, এলাকা দখলের উপর জোর দিচ্ছে, কে কতটা এলাকা দখল করতে পারে। সেই উদ্দেশ্যেই সোভিয়েত ইউনিয়ন কি করছে, তার পূর্ব ইউরোপের যে দেশগুলো আছে সেই দেশগুলো কি কি একটু মনে রাখবে, পোল্যান্ড, পূর্ব জার্মানি, চেকোস্লোভিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, যুগোস্লোভিয়া, আলবেনিয়া প্রভৃতি যে দেশগুলো আছে তাদেরকে নিয়ে কমিনফর্ম, কমেকন, ওয়ারস জোট গঠন করেছে। তাহলে এই জোটগুলো গঠন করেছে কে, সোভিয়েত ইউনিয়ন। অপরদিকে বা অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপের যে দেশগুলো আছে সেই দেশগুলো কি কি, পশ্চিম জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম, হল্যান্ড, স্পেন, পর্তুগাল, ইতালি, গ্রিস, এদেরকে নিয়ে একটা সোভিয়েত বিরোধী ন্যাটো জোট গঠন করেছে বা সেন্টো জোট গঠন করেছে, সিয়াটো জোট গঠন করেছে। তাহলে একে অপরের বিরুদ্ধে অনেকগুলো করে জোট গঠন করেছে। জোট গঠনের কারণটা কি, সোভিয়েত ইউনিয়ন তার সমাজতান্ত্রিক আদর্শটাকে ছড়িয়ে দিতে চাইছে, মার্কিন যুক্তরাষ্ট্র তার পুঁজিবাদী মতাদর্শটাকে ছড়িয়ে দিতে চাইছে সারা বিশ্বে। 5 দাগের পয়েন্ট, পারস্পরিক উত্তেজনা বৃদ্ধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে, সেই সময় পোল্যান্ডের উপর আধিপত্য প্রতিষ্ঠা, পূর্ব ইউরোপে বিস্তার, বার্লিন অবরোধ, গ্রিস, তুরস্ক, ইরানের উপর হস্তক্ষেপ, ফাল্টন বক্তৃতা, বেস্টনি নীতি, ট্রুম্যান নীতি, মার্শাল পরিকল্পনা, অস্ত্র পরীক্ষা, কোরিয়া, ভিয়েতনাম, এই সমস্ত যে বিষয়গুলো এবং তার সঙ্গে আছে কি কিউবা সংকট ইত্যাদি ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নকে তার যুদ্ধের কিনারায় পৌঁছে দিয়েছিল। আমরা যে বিষয়গুলো এই পয়েন্টে বললাম, এই পয়েন্টগুলো আমরা কিন্তু পরে পরে আস্তে আস্তে করে আলোচনার মধ্যে আনবো, সেই জন্য এখানে বিস্তারিত আলোচনা করলাম না। এর ফলে কি হচ্ছে, পরস্পরের মধ্যে মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কি হচ্ছে, উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্য দিয়ে ঠান্ডা লড়াইয়ের সূচনা হচ্ছে। পরে 6 নম্বর পয়েন্ট, ক্ষমতার ভারসাম্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই দুই মহাজোটের মধ্যে তীব্র উত্তেজনা রয়েছে, কিন্তু সেই উত্তেজনা থাকলেও তারা কিন্তু কোনোভাবে নতুন করে বিশ্বযুদ্ধ বাঁধাতে চায়নি। তারা তার এলাকা দখলের মধ্য দিয়ে সারা বিশ্বে একটা শক্তি সাম্য বা ক্ষমতার ভারসাম্য তৈরি করতে চাইছে। সেটা কিভাবে, এলাকা দখলের মধ্য দিয়ে। মানে যে জোটের এলাকা যতটা, সেই এলাকাকে
ওই রাষ্ট্র কি করছে? অভয় দান করছে। মানে তুমি আমার সমাজতান্ত্রিক জোটে অন্তর্ভুক্ত হও, পুঁজিবাদী জোট তোমার উপরে হস্তক্ষেপ করতে পারবে না। আবার পুঁজিবাদী যে রাষ্ট্রগুলো আছে, সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র তাকে অভয় দান দিচ্ছে, তুমি আমার মতাদর্শের অন্তর্ভুক্ত হও, সোভিয়েত ইউনিয়ন বা সাম্যবাদ তোমার উপর কোন রকম কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। এইভাবে সারা বিশ্বের দুটি মহাশক্তি জোট একটা শক্তিসাম্য বা ক্ষমতার ভারসাম্য তৈরি করতে চাইছে। এটা গেল তাহলে ঠান্ডা যুদ্ধের বৈশিষ্ট্য। এরপরে আমরা আসি ঠান্ডা লড়াই যে শব্দটা আছে তার উৎপত্তি কিভাবে হয়েছে। ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার শব্দটি যে উৎপত্তি হয়েছে বা কোন ব্যক্তির সঙ্গে এই শব্দটি যুক্ত, এটা কিন্তু সঠিকভাবে বা নির্দিষ্টভাবে বলা যায় না। এখানে দেখো, ওয়াল্টার লিপম্যান 1947 সালে তার একটা বই প্রকাশিত করেন। সেই বইটার নাম কি? দ্য কোল্ড ওয়ার। এই বইটিতে এই শব্দটি অনেকটা জনপ্রিয় হয়ে ওঠে। তারপরে আছে বার্নার্ড বারুচ 1947 সালে একটি ভাষণ দেন। সেই ভাষণে তিনি প্রকাশ্যে কোল্ড ওয়ার শব্দটি ব্যবহার করেন বলে অনেকে মনে করেন। তবে বার্নার্ড বারুচের যে ভাষণ লেখক, তার নাম হচ্ছে শো। তিনি বলেছেন যে এর আগে 1939-1940 সাল নাগাদ এই শব্দটি উৎপত্তি হয়েছে। তবে 1947 সাল থেকেই যে কোল্ড ওয়ার শব্দটি ব্যাপক প্রচলন শুরু হয়েছে, সে বিষয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। এইখানে একটা বিষয় তোমাদের জেনে রাখা দরকার, কোল্ড ওয়ার শব্দটি কে প্রথম প্রচলন করেছেন, এটি কিন্তু এমসিকিউ হয়। যখন আমরা এমসিকিউ আলোচনা করব, সেইখানে কিন্তু এই বিষয়টা আরো আমরা বিশদে আলোচনা করব। ঠিক আছে, আমরা পরের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে চলে যাই। পরের পয়েন্ট কি আছে? ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের প্রেক্ষাপট, মানে ঠান্ডা লড়াই কিভাবে উৎপত্তি হয়েছিল, তার পিছনে কি কি কারণ ছিল বা কি কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতিগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা যখন সূচনা বা ইন্ট্রোডাকশন দিই, তখন কিন্তু আমরা বলেছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধ এবং তারপরে যে ভার্সাই সন্ধি, সেই ভার্সাই সন্ধি পরবর্তীকালে কিন্তু আন্তর্জাতিক অস্থিরতা তৈরি করেছিল। 1917 সালে যখন রুশ বিপ্লব হয়, সেই রুশ বিপ্লবের মধ্য দিয়ে সোভিয়েত ইউনিয়ন গড়ে ওঠে। এতে কিন্তু পুঁজিবাদী যে রাষ্ট্রগুলো রয়েছে, সেই পুঁজিবাদী রাষ্ট্রগুলো অনেকটাই আতঙ্কিত হয়ে ওঠে। সারা বিশ্বে তারা যে পুঁজিবাদী মতাদর্শকে প্রতিষ্ঠা করবে, সেক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করতে পারে সোভিয়েত ইউনিয়ন, তাদের মধ্যে কিন্তু এই ভয়টা ছিল। তাহলে দেখো, তারপরেই আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমী দেশগুলির সঙ্গে সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়। কিসের দ্বন্দ্ব? পুঁজিবাদ বনাম হচ্ছে সময়তন্ত্র। এই দ্বন্দ্বটা কিন্তু শুরু হয়েছিল তোমার ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষাপটে। তারপর আরেকটা বিষয় এগুলো কিন্তু ধাপে ধাপে পরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে ঘটেছিল বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে সংঘটিত হবে, তার পিছনে যে কারণগুলো ছিল, সেই কারণগুলো হচ্ছে এইগুলো। তারপরে কি কারণটা রয়েছে? 1930 সালে যখন হিটলার ন্যাৎসিবাদের উত্থান হয়। এইখানে একটা বিষয় তোমাদের জেনে রাখা দরকার, হিটলারের যে ন্যাৎসিবাদ, সে ন্যাৎসিবাদটা কিন্তু পুঁজিবাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ ছিল না। কারণ হিটলারের যে ন্যাৎসিবাদ, সে সম্পর্কে তোমরা অবশ্যই জানো। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ন্যাৎসিবাদের থেকেই সবচেয়ে বেশি ভয়ানক ছিল সময়তন্ত্র বা সাম্যবাদ। সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমী দুনিয়া যে দেশগুলো রয়েছে, তারা ন্যাৎসিবাদকে বা হিটলারকে আস্তে আস্তে করে গুরুত্ব দিতে শুরু করলে। সেই গুরুত্ব দেওয়ার কারণে পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা বাজিয়েছিল। এরপরে আমরা আসি মিউনিক চুক্তি। মিউনিক চুক্তিটা কি? মিউনিক চুক্তিটা তোমরা যদি বুঝতে পারো, তাহলে কিন্তু বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। 1938 সালে 30 সেপ্টেম্বর একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তিটার নাম হচ্ছে মিউনিক চুক্তি। এই চুক্তিটা সংগঠিত হয়েছিল, দেখো যেটা বলছিলাম, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, এদের মধ্যে একটা সমঝোতা হয়। সমঝোতার মধ্য দিয়ে মিউনিক চুক্তি সংগঠিত হয়। এই চুক্তিতে বলা হয়েছিল যে চেকোস্লোভিয়া কিছু মানুষ, তারা জার্মানি ভাষাতে কথা বলে। সেই জার্মানি ভাষাভাষীর একটা অঞ্চল আছে, সেই অঞ্চলটির নাম হচ্ছে সুডেনটেনল্যান্ড নামে একটি অঞ্চল। সেই অঞ্চলটা পশ্চিমী দুনিয়া ন্যাৎসি জার্মানির হাতে তুলে দেয়। মানে হিটলারের যে আগ্রাসন নীতি, সেটাকে এড়ানোর জন্য পশ্চিমী দুনিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, এই সমস্ত দেশগুলো জার্মানিকে একটু
পাত্তা দিতে শুরু করে, মানে তুষ্ট করতে শুরু করে, খুশি করতে শুরু করে। তবে পশ্চিমী দুনিয়া তো জার্মানিকে তুষ্ট করলো, কিন্তু সেটাও কিন্তু পরবর্তীকালে ব্যর্থ হয়ে পড়ল এবং 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। তাহলে দেখো এখানে পশ্চিমী দুনিয়া ন্যাৎসিবাদকে তুষ্ট করলো, কিন্তু কোনোভাবেই জার্মানিকে বা হিটলারকে আটকাতে পারলো না। অনেক কারণ আছে, বিশ্ব রাজনীতি আছে, যে বিশ্ব রাজনীতিগুলো আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে জানতে হবে। পরে আমরা চলে আসি ঠান্ডা যুদ্ধের কারণ। ঠান্ডা যুদ্ধের যে প্রথম কারণটা আছে সেটা হচ্ছে মতাদর্শের লড়াই। আমরা কিন্তু পরপর আলোচনা করে এসেছি ঠান্ডা লড়াইয়ের পেছনে মূল কারণটা কি ছিল। গণতান্ত্রিক রাষ্ট্র এবং সময়তান্ত্রিক রাষ্ট্রের যে জোট এবং তাদের মতাদর্শগত যে সংঘাত বা আদর্শগত যে সংঘাত, সেই সংঘাতই বা সেই পার্থক্যই ঠান্ডা লড়াইয়ের সূচনা করেছিল। নেক্সট পয়েন্ট, ঠান্ডা লড়াইয়ের কারণে সোভিয়েত বিরোধী কার্যকলাপ। এইখানে বিষয়টা ভালো করে একটু বুঝবে যে সোভিয়েতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র বা পুঁজিবাদী জোটের কি সমস্যা হয়েছিল। সেই সমস্যার কারণে ঠান্ডা যুদ্ধের সূচনা হয়েছিল। দেখো, রুশ বিপ্লব যখন হয়, সেই রুশ বিপ্লব হয়েছিল 1917 খ্রিস্টাব্দে, মানে 1917 খ্রিস্টাব্দের আগে। সেই সময় ইংল্যান্ড এবং ফ্রান্স এই দুটি রাষ্ট্র জারতন্ত্রকে সমর্থন করেছিল। মানে 1917 সালে যখন সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় রুশ বিপ্লবের মধ্য দিয়ে, তার আগে রাশিয়াতে জারতন্ত্র শাসন করত। সেই জারতন্ত্র যাতে আরো দীর্ঘদিন শাসন করতে পারে সেই জন্য ইংল্যান্ড ফ্রান্স জারতন্ত্রকে সমর্থন করে। কিন্তু 1917 সালে লেনিনের নেতৃত্বে জারতন্ত্র পিছু হটে এবং সেখানে প্রতিষ্ঠিত হয় সোভিয়েত ইউনিয়ন। তাহলে একটা বিষয়, সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা যখন হয় তখন কিন্তু ইংল্যান্ড ফ্রান্স কোনোভাবেই সোভিয়েত ইউনিয়নের যে লেনিন নেতা তাকে কিন্তু কোনোভাবেই সাহায্য করেনি। আবার অন্যদিকে যখন ফ্যাসিবাদ গড়ে ওঠে, মানে ফ্যাসিবাদের একটি রূপ ন্যাৎসিবাদ গড়ে ওঠে, তখন সেই মিত্র শক্তি মানে ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা যুক্তরাষ্ট্র তারা কিন্তু হিটলারকে সমর্থন করেছিল। মিত্র শক্তি কি ভেবেছিল? মিত্র শক্তি ভেবেছিল যে ফ্যাসিবাদের থেকে সময়তন্ত্র কিন্তু অনেকটাই খতরনাক, ক্ষতিকারক। সেই জন্য সবসময় ইংল্যান্ড ফ্রান্স জার্মানিকে খুশি করার জন্য বিভিন্ন রকম নীতি গ্রহণ করেছিল। সেই নীতির মধ্যে একটা নীতি কি? মিউনিক চুক্তি। পরের একটি পয়েন্ট, অনাক্রমণ চুক্তিকে অগ্রাহ্য। সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, মানে বর্তমানে রাশিয়া, সে দায়ে পড়েই জার্মানির সঙ্গে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত করে। কিন্তু পরবর্তীকালে জার্মানি এই অনাক্রমণ চুক্তিটাকে অগ্রাহ্য করে। যখন জার্মানি সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করে, সেই সময় সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল যে পুঁজিবাদী যে জোট বা ইংল্যান্ড ফ্রান্স এরা বা মিত্রশক্তি এরা রাশিয়াকে বা সোভিয়েত ইউনিয়নকে সাহায্য করবে, কিন্তু সেই সাহায্যের হাত কিন্তু পশ্চিমী দুনিয়া বাড়িয়ে দেয়নি। সেই জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডের প্রতি সন্দেহের বীজ, সেই সন্দেহের বীজটা বপন হয়ে গিয়েছিল। মানে সহজভাবে বলতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র বা পুঁজিবাদ ইচ্ছে করে সোভিয়েত ইউনিয়নকে আটকাতে চেয়েছিল এবং তার চারাগাছটি আস্তে আস্তে করে বৃদ্ধি করতে শুরু করেছিল। পরের পয়েন্ট, চারের পয়েন্ট, সাম্যবাদের প্রসার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়ন তাদের নিরাপত্তার কথা ভেবে তারা কি করছে? পূর্ব ইউরোপের যে দেশগুলো আছে তাদের উপর নিজেদের প্রভাব আস্তে আস্তে করে বিস্তার করতে শুরু করে। কিন্তু অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রপতি ট্রুম্যান, তিনি কিন্তু পূর্ব ইউরোপে যে সোভিয়েত ইউনিয়ন তার প্রসার করছে, তিনি কিন্তু সেটা কোনোভাবেই মেনে নিতে পারেননি। এই দিক থেকেও বলা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা সম্পর্কের অবনতি ঘটে বা সম্পর্কটা অনেকটাই তলানিতে চলে যায়। 5 নম্বর পয়েন্ট, ঠান্ডা যুদ্ধ হওয়ার পেছনে যে কারণ, পটসম সম্মেলন। 1945 সালে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনটার নাম কি? পটসম সম্মেলন। এইখানে জার্মানির ভবিষ্যৎ কি হবে সে নিয়ে সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী মল্টোভ এদের সঙ্গে পুঁজিবাদী দুনিয়ার যে রাষ্ট্র নেতারা ছিলেন তাদের মধ্যে একটা মতবিরোধ দেখা দেয়। এদিকে আবার মার্কিন যুক্তরাষ্ট্র কি হয়? পারমাণবিক চুক্তিতে সাফল্য লাভ করে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র 1945 সালে পারমাণবিক সফলতা পায়। এই কারণে দুটি রাষ্ট্রের মধ্যে ঠান্ডা যুদ্ধের সূচনা হয়।
আলোচনাটা মনে হয় অনেকটা বড় হয়ে যাচ্ছে। যদি বড় হয়ে যাচ্ছে তাকে ছোট করা যাবে। ঠিক আছে? ছোট করলে সমস্যাটা কিছু নয়। ছোট করলে তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পারবে না। সেই জন্যই এতটা লং ডিসকাশন করা। পরে আছে রাষ্ট্রনেতার পরিবর্তন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডের শাসন ব্যবস্থা নেতৃত্বের পরিবর্তন হয়েছিল। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি এবং ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছিল। মানে কেউ মারা গিয়েছিল বা কেউ তার শাসন ক্ষমতা থেকে হটে গিয়েছিল। এই কারণেও রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডের সম্পর্কের অবনতি ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট, তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর ট্রুম্যান রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। অন্যদিকে ইংল্যান্ডের যে চার্চিল, তিনি কার জায়গায় আসেন? এটিলি, ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী ছিলেন এটিলি, তার জায়গায় তিনি আসেন। এর ফলে রুজভেল্ট এবং চার্চিলের সঙ্গে রাশিয়ার যেমন একটা বা সোভিয়েত ইউনিয়নের যেমন একটি সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা কিন্তু বা বোঝাপড়াটা কিন্তু একেবারে বন্ধ হয়ে গিয়েছিল এই ট্রুম্যান এবং এটিলির সময়কালে। তাহলে রাষ্ট্রনেতার পরিবর্তন কিন্তু ঠান্ডা লড়াইয়ের পিছনে অনেকটাই অবদান রেখেছে। নেক্সট আসি আমরা 7 নম্বর পয়েন্ট, চার্চিলের ফাল্টন বক্তৃতা। 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী আমেরিকার একটি স্থান ফাল্টন, সেখানে একটা বক্তৃতা দেন। তিনি বলেন যে শুধুমাত্র ইউরোপ নয়, এশিয়া, আফ্রিকা এমন অনেক দেশ আছে যে দেশগুলো আস্তে আস্তে করে স্বাধীনতা লাভ করছে। সেই দেশগুলোর উপর সোভিয়েত ইউনিয়ন তার সাম্রাজ্যবাদ বিস্তার করছে। তাই তিনি তার বক্তৃতাতে বলেন, সোভিয়েত ইউনিয়নের সাম্রাজ্যবাদের হাত থেকে ইউরোপকে বাঁচাতে হবে। সেই ইউরোপকে বাঁচানোর জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়িত্ব দেন বা দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান জানান। একদিকে রাশিয়া কি করছে, যে সদ্য স্বাধীনতা পাওয়া যে রাষ্ট্রগুলো তাদের উপর সময়তন্ত্রের প্রভাব খাটাচ্ছে, সেই ভয়টা কিন্তু চার্চিল পেয়েছিলেন। সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান করেন ইংল্যান্ডের দায়িত্ব বা পশ্চিম ইউরোপের দায়িত্ব নিতে। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অনেকটাই অর্থনৈতিক দিক থেকে সবল হয়ে গিয়েছিল। এরপরে আমরা আসি ট্রুম্যান নীতি এবং মার্শাল পরিকল্পনা। এখানে সালগুলো দেওয়া আছে, সালগুলো কিন্তু ভালো করে একটু লক্ষ্য রাখবে, স্তম্ভ আকারে পড়ে। ঠিক আছে? 1947 খ্রিস্টাব্দের 12ই মার্চ মার্কিন কংগ্রেসের এক বক্তৃতায় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন ট্রুম্যান, তিনি সোভিয়েত ইউনিয়নের যে আগ্রাসন নীতি তার বিরুদ্ধে তিনি গ্রিস এবং তুরস্ককে আর্থিক সাহায্য দানের একটা প্রতিশ্রুতি দেন। এটাই ট্রুম্যান নীতি নামে পরিচিত। তাহলে ট্রুম্যান নীতিটা কি? ট্রুম্যান নীতিটা হচ্ছে গ্রিস এবং তুরস্ককে আর্থিক সহায়তা প্রদান করা হবে। অন্যদিকে 1947 সালের 5ই জুন মার্কিন পররাষ্ট্র সচিব যিনি ছিলেন মার্শাল, তিনি একটা বক্তৃতাতে বলেন, যুদ্ধ বিধ্বস্ত যে ইউরোপ আছে, এই ইউরোপের অর্থনৈতিক একটা পুনর্বাসন বা পুনরুজ্জীবন দরকার। সেই মোতাবেক মার্শাল একটা পরিকল্পনা গ্রহণ করেন। এই পরিকল্পনা মাফিক মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপকে আর্থিক সাহায্য করবে। এই আর্থিক সাহায্যটা করার মূল উদ্দেশ্য ছিল এটাই, সোভিয়েত ইউনিয়ন যাতে কোনোভাবে ইউরোপের উপর হস্তক্ষেপ করতে না পারে। সেটাই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রচ্ছন্ন নীতি। সেই নীতিটার নাম কি? মার্শাল পরিকল্পনা। পরে আছে সামরিক জোট গঠন, যেটা কিন্তু আমরা আলোচনা করে এসেছি। মার্শাল পরিকল্পনার পরিপ্রেক্ষিতে সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপে যে দেশগুলো আছে সেই দেশগুলোকে নিয়ে কমেকন সংগঠন তৈরি করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপের দেশগুলিকে নিয়ে তৈরি করে কি? ন্যাটো। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র 1955 সালে সেন্টো, 1958 সালে সিয়াটো নামে জোট গঠন করে। এই জোট গঠনের ফলে দুটি যে আলাদা দেশ বা মতাদর্শ তার কিন্তু পরস্পরের বিরোধিতায় নেমে আসে। পরে নেক্সট পয়েন্ট আছে 10-এ, জার্মান সমস্যা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরে জার্মানি দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে। একটা হয়ে পড়ে তোমার পূর্ব জার্মানি, যেটা সোভিয়েত ইউনিয়নের আন্ডারে চলে যায়। আরেকটা ছিল পশ্চিম জার্মানি, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। তাহলে দেখো, জার্মানি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি। এইখানে বার্লিন দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। বার্লিন দুটি ভাগে বিভক্ত হয়ে যাওয়ার পরে 1948 সালের জুন মাসে সোভিয়েত ইউনিয়নের যে রাষ্ট্রপ্রধান ছিলেন স্টালিন, তিনি বার্লিন অবরোধ করেন। তাহলে এখানে একটা এমসিকিউ পড়ে, বার্লিন অবরোধ কে করেছিলেন, কত সালে করেছিলেন? এই বার্লিন অবরোধের পরিপ্রেক্ষিতে সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিম ইউরোপের মধ্যে একটা বিরোধিতা শুরু হয়। তাহলে দেখাই যাচ্ছে যে ঠান্ডা লড়াই গড়ে ওঠার পিছনে কারণ কিছু রয়েছে।
এই যে আমরা কারণগুলো আলোচনা করলাম, এর পরেও কিছু কারণ রয়েছে। সেই কারণগুলো তোমার হচ্ছে ইরান সমস্যা, তুরস্ক সমস্যা। এই সমস্যাগুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ভাঙন শুরু হয়। ঠিক আছে? এতটা পর্যন্তই আমরা আলোচনা করলাম। আস্তে, আস্তে তোমাদের অধ্যায় ভিত্তিক সমস্ত বিষয়গুলো আলোচনা করা হবে। এর পরের যে পার্টে আমরা আলোচনাটা করব, সেই আলোচনাটা কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটসমূহ। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমরা যে ১ম অধ্যায়টা আলোচনা শুরু করেছি বা ইউনিট 1 টা আলোচনা শুরু করেছি, এটা কিন্তু অনেকগুলো পার্ট হবে। সেই পার্ট অনুযায়ী আমরা আলোচনা করব। ঠিক আছে? তোমরা দেখতে থাকো। তোমরা যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে। বিষয়টা আরো সহজভাবে আলোচনা করা যাবে। ঠিক আছে? বন্ধু-বান্ধবদের মধ্যে আলোচনাগুলো শেয়ার করে দেবে। লাইক, কমেন্ট অবশ্যই করবে। যারা এখনো এই চ্যানেলে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? তোমাদের জন্য আমার এই কিঞ্চিৎ প্রয়াস।